স্টোরড প্রসিডিউর আর একটা হচ্ছে ট্রিগার। আমরা একটু দেখাই লেকচারগুলো আমরা কোত্থেকে নিয়েছি। লেকচারগুলো আমরা নিয়েছি হচ্ছে বিএলসিতে। আমরা উইক 9-এর আসার আগে সবাই দেখে আসছি ট্রানজ্যাকশন, তাই না? ট্রানজ্যাকশন দেখেছি। উইক 9-এর পরে আছে, সরি এখানে উইক নেমটা ভুল আছে, উইক 10 যেটা, উইক 10-এ আছে দেখো স্টোরড প্রসিডিউর অ্যান্ড ভিউ। এর মধ্যে ভিউটাও তো বোধহয় আমি সব সেকশনে বলেছি, তাই না? ভিউটা বলেছি না যখন আমরা বলেছি, ট্রানজ্যাকশন বলেছি, ট্রানজ্যাকশনের সাথে এল এ বলেছি, এম এ বলেছি, যেতে কি ভিউ বলেছি? সেকশন যে আমরা কি ভিউ দেখেছি আকিব? আচ্ছা ঠিক আছে, তাহলে ভিউ সবার হয়ে গেছে। তাহলে আজকে দেখো আমরা দেখতেছি উইক 10 থেকে আছে স্টোর প্রসিডিউর। উইক 10টা নামটা রিনেম আমি এখানেই করে দেই। উইক 10টা উইক 10 where is week 10? ওকে, উইক 10 থেকে দেখবো স্টোর প্রসিডিউর আর হচ্ছে ট্রিগারটা আছে হচ্ছে উইক 8-এ। এই যে ট্রিগার ইন ডেটাবেস, এই দুটো লেকচার আমরা এখান থেকে নিয়েছি, এখান থেকে ডাউনলোড করেছি। সেই ডাউনলোড করা লেকচার দুটো আজকে আমরা দেখবো। প্রথমে দেখবো আমরা স্টোর প্রসিডিউর দেখার পরে ট্রিগার দেখবো, কারণ ট্রিগার ওটা হচ্ছে, ও নো কি হলো, কারেন্ট চলে গেল। একটু 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 সময় দাও আমাকে, আমি স্ক্রিনটা কাস্ট করছিলাম যে ওই ডিভাইসটা পাওয়ার চলে গেছে। আমার হয়েছে আমি পিসি থেকে কাস্ট করছিলাম, মোবাইল থেকে দেখাচ্ছিলাম, আমি বলছিলাম। সো পিসির পাওয়ারটা একটু নড়ে গেছে, দাঁড়া আমি অন করছি। আমি একটু বলতে থাকি স্টোর প্রসিডিউর এবং ট্রিগারের মধ্যে ব্যাপারটা আসলে কি। স্টোর প্রসিডিউর এবং ট্রিগারটা একটু হায়ারার্কিতে আমাদের দেখাতে হবে, কারণ ট্রিগারটা হচ্ছে আমার ওয়ান সর্ট অফ স্টোর প্রসিডিউর। কারণ স্টোর প্রসিডিউর কি, স্টোর প্রসিডিউর হচ্ছে স্টোর প্রসিডিউর হচ্ছে আমার ওয়ান সর্ট অফ ইউজার ডিফাইন ফাংশন চিন্তা করতে পারি আমি স্টোর প্রসিডিউরটাকে, যেটাকে তুমি ডিফাইন করবা। মানে আমরা যেমন এই যে স্ক্রিন কাজটা বন্ধ হয়ে গেল, আমরা যেমন হচ্ছে ইয়ের কাজ করেছিলাম, তোমার অ্যাগ্রিগেট ফাংশনের কাজ করেছিলাম, মনে আছে? অ্যাগ্রিগেট ফাংশনের কাজে কি থাকে, কিছু ডিফাইন ফাংশন আছে, হচ্ছে আমাকে বলতেছে ম্যাক্স, মিন, অ্যাভারেজ, এরকম কিছু ইউজার ডিফাইন ফাংশন আছে, সরি ইউজার ডিফাইন না, ডিফল্ট ফাংশন আছে যেগুলোকে আমরা ইউজ করতে পারি তাদের কিওয়ার্ড দিয়ে। স্টোর প্রসিডিউর হচ্ছে আমরা নিজেরা ফাংশন ডিফাইন করতে পারবো, যে ফাংশন ডিফাইনের মধ্যে যেহেতু ফাংশন ডিফাইন করছে নিজেরা, তো নিজেরাই বলতে পারবো যে এই স্টোর প্রসিডিউর দিয়ে অ্যাকচুয়ালি কি কাজ হবে। আমাকে একটু সময় দাও, আমার পাওয়ার অন হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি এখনই। তো স্টোর প্রসিডিউর লেখার নিয়মটা কাইন্ড অফ ভিউ এর মতো। ভিউ আমরা যেভাবে লিখেছি যে ক্রিয়েট ভিউ নেম, সেই একইভাবে এখানে লিখতে হয় যে ক্রিয়েট প্রসিডিউর নেম, এবং তারপরে হচ্ছে বডির মধ্যে বিগিনার এন্ড দিয়ে তার মাঝখানে বডিটা দিতে হয়। ওকে, ওকে দেখতে পাচ্ছ সবাই, রাইট? এই কথা শোনা যাচ্ছে তো, বাই দ্য ওয়ে? শুনতে পাচ্ছ? ওকে ঠিক আছে। এখন দেখো তাহলে স্টোর প্রসিডিউরটা কি। আমরা বলতেছি একটা স্টোর প্রসিডিউর ইজ আ প্রিপেয়ার্ড এসকিউএল কোড দ্যাট ইউ ক্যান সেভ সো দ্যাট দ্য কোড ক্যান বি রিইউজড ওভার এন্ড ওভার अगेन। মানে হচ্ছে একটা এসকিউএল স্টেটমেন্ট অথবা সেট অফ এসকিউএল স্টেটমেন্টস যেগুলোকে আমরা সেভ করে রাখতে পারি এবং পরবর্তীতে তাদেরকে আমি অ্যাগেন এন্ড অ্যাগেন রিইউজ করতে পারি। তার মানে হচ্ছে একটা ইউজার ডিফাইন ফাংশনের মতো আমি তৈরি করে রাখতে পারি, যাকে আমি পরবর্তীতে কল করলেই সে স্পেসিফিক কাজ করবে। So if you have an SQL query that you write over and over again, save it as a stored procedure and then just call to it. You can also pass parameters. এটা একটা সুবিধা আছে কি SQL এ stored procedure এর মধ্যে তুমি প্যারামিটার পাস করতে পারো, এবং সেই প্যারামিটার থেকে ইন প্যারামিটার দিয়ে তুমি কোনো ভ্যালু পাস করতে পারো, আউট প্যারামিটার দিয়ে কোনো ভ্যালু তুমি আউটপুট হিসেবেও নিতে পারো। মানে একবারে লাইক হচ্ছে আমার ফাংশনের মতো। সেটা লেখার জেনারেল সিনট্যাক্স হচ্ছে ক্রিয়েট প্রসিডিউর নেম,
বিগিন এবং এন্ডের মাঝখানে যে এসকিউএল স্টেটমেন্ট থাকবে সেটাকে সে ওই প্রসিডিউর নাম দিয়ে কল করলে তুমি পাবে, এবং এটাকে এক্সিকিউট করার হচ্ছে কল লিখে তারপর প্রসিডিউর নামটা দিতে হবে। এখানে একটা এক্সাম্পল দেখি আমরা। আগে একটু খেয়াল করে এখানে টেবিলটার মধ্যে কি আছে খেয়াল করো। টেবিলের মধ্যে আছে আইডি, আছে কাস্টমার নেম, আছে তাদের কন্ট্যাক্ট, অ্যাড্রেস, আর আছে সিটি। ওকে, এখন দেখো এখানে যে কাস্টমার গুলো আছে তাদের হচ্ছে এক এক রকম অ্যাড্রেস আছে, তাদের এক এক রকম কন্ট্যাক্ট আছে, তাদের এক একটা সিটি আছে না, খেয়াল করো। এখন আমরা একটা প্রসিডিউর তৈরি করলাম, যে প্রসিডিউরের নাম দিলাম এটা জেনারিক আর কি, এটা দিয়ে ইন আউটের কাজ ছাড়াই, মানে কোনো প্যারামিটার পাস ছাড়া যদি দেখি তাহলে এই এক্সাম্পলটা কি বলতেছি, ক্রিয়েট প্রসিডিউর সিলেক্ট অল কাস্টমার, মানে সিলেক্ট অল কাস্টমার নামে একটা প্রসিডিউর আমি তৈরি করছি, যেটার মাঝখানে আমি কোয়েরি দিচ্ছি কি সিলেক্ট অল ফ্রম কাস্টমার। তার মানে যখনই আমি কল সিলেক্ট অল কাস্টমার, এই যে এখানে যে ফাংশনটা লিখেছি, এটাকে যখনই কল করব তখনই সে কি করবে, সব কাস্টমারদের ইনফরমেশন দেখাবে। এটার মধ্যে কি কোনো প্যারামিটার পাসিং আছে? প্যারামিটার পাস কিন্তু এটার মধ্যে নাই। সো প্যারামিটার পাস সহ আমরা এটা দেখি, খেয়াল করো। এখানে আবার তৈরি করলাম, এখানে আরেকটা স্টোর প্রসিডিউর তৈরি করলাম উইথ ওয়ান প্যারামিটার। ওয়ান প্যারামিটারের মধ্যে কি করছি, ওয়ান প্যারামিটারের মধ্যে প্যারামিটার কি দিতেছি, ইন প্যারামিটার মানে হচ্ছে তুমি যখন কল করবা, কল করার সময় এটাকে তোমাকে ইনপুট হিসেবে দিতে হবে। তুমি যদি আউট প্যারামিটার দিতা তাহলে ওই আউট প্যারামিটারের মধ্যে দিয়ে এই ভেতরে যে কাজটা হতো সেটাকে তুমি রিট্রিভ করতে পারতা। পরবর্তী এক্সাম্পল আমরা দেখতেছি, এখানে আমরা দেখি বলতেছি ক্রিয়েট প্রসিডিউর নিউ কাস্টমার। সেখানে ইন করলাম ভেরিয়েবল ওয়ান নামে একটা প্যারামিটার, যেটা টাইপ হচ্ছে ইন্টিজার। খেয়াল করো, ক্রিয়েট প্রসিডিউর নিউ কাস্টের মধ্যে আমি ইনপুটে দিব হচ্ছে একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা হবে ইন্টিজার টাইপ, এবং তার মাঝখানে বডি কি দিলাম হচ্ছে সিলেক্ট অল ফ্রম কাস্টমার লিমিট ভেরিয়েবল ওয়ান। তার মানে যখন তুমি এখানে ইনের মধ্যে 2 ইনপুট দিবা, তার মানে কি করবে, সিলেক্ট অল ফ্রম কাস্টমার লিমিট 2, তার মানে প্রথম 2টা কাস্টমারকে সে দেখাবে। যখন তুমি ইনের মধ্যে দিবা 5, তাহলে কি করবে, সিলেক্ট অল ফ্রম কাস্টমার লিমিট 5। বুঝতে পারছো? এবং এটাকে কল কিভাবে করছি দেখো, করছি কল নিউ কাস্ট 5 দিলে লিমিট দিয়ে আমরা কি করি, রো সিলেক্ট করি না, মানে রো ঠিক করি যে কয়টা রো আমি আউটপুট স্ক্রিনে দেখাবো। আমি যদি লিমিটের মধ্যে 5 দেই, মানে নর্মালি যদি এই কোয়েরিটা রান করতো কি কাজ করতো, সিলেক্ট অল ফ্রম কাস্টমার লিমিট 5 যদি দিতাম, তার মানে 5টা কাস্টমারকে সে দেখাতো কাস্টমার টেবিল থেকে। আর এখানে কি করতেছি আমরা, কল করছি কিভাবে, একে কল করছি কল নিউ কাস্ট তারপর 2 দিচ্ছি। তার মানে হচ্ছে কল যখন নিউ কাস্ট দিচ্ছে, তাহলে সে নিউ কাস্ট যে ফাংশনটা, মানে নিউ কাস্ট যে স্টোর প্রসিডিউর সেটাকে রান করতেছে। নিউ কাস্ট কি কাজ করতেছে, সিলেক্ট করতেছে সবাইকে কাস্টমার টেবিল থেকে, যার লিমিট বলতেছে হচ্ছে ভেরিয়েবল ওয়ান। ভেরিয়েবল ওয়ানের ভ্যালু কত, তুমি এখন দিয়েছো ভেরিয়েবল ওয়ানের ভ্যালু 2, তার মানে এই 2টাকে সে এখানে নিবে। সো সে রান করবে সিলেক্ট অল ফ্রম কাস্টমার লিমিট 2। বোঝা যাচ্ছে কথা? এক্সাম্পল বুঝতে পারছো? বুঝতে না পারলে আমাকে থামাবে, যেহেতু সবাই ঘুমে আছো, হয়তো মাইক্রোফোন অন করতে চাচ্ছ না। যদি বুঝতে না পারো তাহলে আমাকে থামাবে। ওকে, আমরা এরপর দেখি এখন দুটো প্যারামিটার নিয়ে দেখি, চলো কি কি প্যারামিটার আছে। একটা ইন প্যারামিটার আর একটা আউট প্যারামিটার। আমরা বলেছি ইন প্যারামিটার কি হয়, যখন আমি কল করি তখন ইন প্যারামিটারের ভ্যালু দিয়ে দিই, এবং আউট প্যারামিটার যেটা লিখি সেটার সাথে @ দিলে সে সেইটার ভ্যালুটা বের করে। কিভাবে কাজ করছে দেখো, বলছি ক্রিয়েট প্রসিডিউর নিউ কাস্টমার কাউন্ট। তাহলে আমার নতুন প্রসিডিউরটার নাম হচ্ছে নিউ কাস্টমার কাউন্ট। এটার মধ্যে ইনপুটে আমি কি দিচ্ছি, আচ্ছা খেয়াল করো, নিউ কাস্টমার কাউন্ট কিন্তু একটা ভেরিয়েবল নেম, তাই না? কারণ হচ্ছে এটা ফাংশনের নেম কিন্তু তুমি যেটা ডিফাইন করবে ওটাই। ওখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই যে সবসময় নিউটা কিওয়ার্ড ইউজই করতে হবে নাকি, কারণ এখানে এক্সাম্পল গুলো মোস্টলি নিউ ইউজ করছে। সো এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই, তোমার যে কাজের দরকার সেই কাজে তুমি ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করতে পারো। তারপরে কি বলতেছি, ইনের মধ্যে নিচ্ছি একটা ভেরিয়েবল রেসিডেন্ট, যেটা হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার টাইপ। তার মানে হচ্ছে আমি যখন এই প্যারামিটারের মধ্যে কোনো ভ্যালু পাস করব সেটা একটা ভেরিয়েবল টাইপের ভেরিয়েবল হবে। ওকে, আর আউটের মধ্যে আমি নিতেছি কাউন্ট রেসিডেন্ট, মানে যেই ভ্যালুটা এই ফাংশনটা রিট্রিভ করবে সেটা যাবে হচ্ছে কাউন্ট রেসিডেন্ট এই ভ্যারিয়েবলটার মধ্যে, এবং যেটা হবে ইন্টিজার টাইপ। এটার কাজকে দেখো, বিগিন এবং এন্ডের মাঝখানে আমি রাখছি হচ্ছে এই স্টোর প্রসিডিউরটা কি কাজ করছে। সিলেক্ট কাউন্ট আইডি, তার মানে হচ্ছে আমার যে এই টেবিলটা থেকে, সরি দেখো একটু, এই যে সে সিলেক্ট কাউন্ট আইডি, তাহলে কি করতেছে, এই কলামটাকে সে হচ্ছে কাউন্ট করছে। কাউন্টের কাজ জানো কি,
রো কাউন্ট করা, তাই না? কাউন্টের কাজ হচ্ছে ওই ভ্যালু দিয়ে কয়টা রো আছে সেটাকে কাউন্ট করা। তাহলে সিলেক্ট কাউন্ট আইডি ইনটু কাউন্ট রেসিডেন্ট। কাউন্ট রেসিডেন্ট ভেরিয়েবলটার মধ্যে সে কি রাখবে? আইডিটাকে কাউন্ট করে যে ভ্যালু পাবে সেটাকে রাখবে হচ্ছে কাউন্ট রেসিডেন্ট। ফ্রম কাস্টমার হোয়ার কাস্টমার ডট সিটি ইজ ইকুয়াল টু রেসিডেন্ট। কাস্টমার ডট সিটি ইজ ইকুয়াল টু রেসিডেন্ট মানে হচ্ছে রেসিডেন্ট দিয়ে আমরা কি কি পাস করতে চেয়েছিলাম? ইন প্যারামিটার পাস করতে চেয়েছি এবং সেটা একটা ভেরিয়েবল ক্যারেক্টার। তাহলে আসলে কাজ কি করতেছে দেখো, হোয়ার কাস্টমার ডট সিটি ইজ ইকুয়াল টু রেসিডেন্ট সে করতে চাচ্ছে, আমি যদি এই এক্সাম্পলটা একটু দেখিয়ে দেখাই তোমাকে, সে এই আইডিটাকে কাউন্ট করবে, কাউন্ট করে কোন একটা ভেরিয়েবলে রাখবে যেটার নাম সে বলছে কাউন্ট রেসিডেন্ট, সেটা রাখলাম আমি, যেখানে কাদের যাদের সিটি ইজ ইকুয়াল টু রেসিডেন্ট। এখন ধরো আমি যদি ইন প্যারামিটারের মধ্যে দেই হচ্ছে কাউন্ট রেসিডেন্ট এবং হচ্ছে সরি ঢাকা, ঢাকা কাউন্ট রেসিডেন্ট যদি ইনের মধ্যে দেই ঢাকা আর আউট করতে বলি কাউন্ট রেসিডেন্ট, তাহলে সে ভ্যালু কত দিবে? একজন আছে ঢাকার, দুইজন আছে ঢাকার, তাহলে সে কাউন্ট রেসিডেন্ট ভ্যালু দিবে হচ্ছে 2। বুঝতে পারছি? আমি আবার যদি দেখি লন্ডন, লন্ডন যদি দেখি এখানে লন্ডনের কয়জন আছে? একজন। তুমি যখন কাউন্ট আইডি করবা সে লন্ডন বরাবর পাবে একটা ভ্যালু, সে তোমাকে তখন ভ্যালু রিট্রিভ করবে হচ্ছে 1। একইভাবে আমি যদি প্যারামিটারের মধ্যে ইনপুট প্যারামিটারের মধ্যে পাস করি মেক্সিকো। জি বলেন। এখানে কি শুধু কাউন্টটা ভ্যালুই কাউন্ট করবে না পুরা টেবিলটাই শো করবে, মানে শুধু ভ্যালু শুধু যেগুলো আছে? শুধু ভ্যালুটা কাউন্ট করবে, কারণ তুমি হচ্ছে সিলেক্টের পরে আচ্ছা করছো না হচ্ছে কাউন্ট। আমরা আউটপুট স্ক্রিনে কোনটাকে দেখি বলো তো? যেটাকে আমরা সিলেক্টের পরে লিখি। এখানে সিলেক্টের পরে তুমি কি লিখেছো? কাউন্ট আইডি লিখেছো, কাউন্ট। তার মানে সে জি জি, কাউন্টের কাজটা আউটপুট স্ক্রিনে দেখাবে। বুঝতে সবসময় মাথায় রাখবো সিলেক্টের পরে যেই কলাম আমি লিখতেছি সে এটাকে কাউন্ট হিসেবে দিবে না, সে দিবে কাউন্ট রেসিডেন্ট হিসেবে। এখানে আউটপুটটা একটু ভুল আসছে, মানে এখানে কাউন্টেই লিখছে, কাউন্টে কিন্তু আসবে না, কারণ তুমি কাউন্ট আইডিটাকে কার মধ্যে রাখতেছো? কাউন্ট রেসিডেন্ট নামক ভ্যালুতে রাখতেছো। তার মানে এই কোয়েরিটাকে যখন তুমি রান করবা তখন সে এইখানে লিখবে কাউন্ট রেসিডেন্ট এবং নিচে থাকবে হচ্ছে 2। যদি মেক্সিকো দাও তাহলেও 2 থাকবে, যদি ঢাকা দাও তাহলেও সে 2কেই দেখাবে। বুঝতে ম্যাম পারছি? একটু ডিসকাস করতে চাচ্ছিলাম। বলো। হ্যাঁ ম্যাম, বেসিক্যালি এখানে ইনের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা ভ্যালু একটা ভ্যারিয়েবলের জন্য একটা ভ্যালু ইনসার্ট দিচ্ছি, জি, বাট আউটের ক্ষেত্রে কি যেন বলেছিলাম না, এটা ক্লিয়ার হয়নি আমি। আউটের জন্য কাউন্ট রেসিডেন্ট ভ্যালুটাকে আমি আউটপুটে দেখাবো। আমি বলেছি হচ্ছে কাউন্ট রেসিডেন্ট ভেরিয়েবলটার মধ্যে, খেয়াল করো, তুমি কাউন্ট করে কাউন্ট রেসিডেন্ট ভেরিয়েবলের মধ্যে রাখছো, রেখে যার রেসিডেন্ট, এই যে এখানে রেসিডেন্ট আছে, যার রেসিডেন্টকে তুমি ইনপুটে দিচ্ছ, তুমি ইনপুটে দিচ্ছ মেক্সিকোতে, তাহলে মেক্সিকোতে কয়জন আছে সেইটাকে সে কাউন্ট রেসিডেন্ট যে ভেরিয়েবল সেটার মধ্যে রাখবে। এই যে দেখো এখানেও কাউন্ট রেসিডেন্ট, তুমি কাউন্ট করে রাখতেছো কাউন্ট রেসিডেন্ট, তাহলে তুমি আউটপুটে দেখাচ্ছ সেটা কাউন্ট রেসিডেন্টকে। বুঝতে পারছো? ম্যাম রেসিডেন্টটা তো বেসিক্যালি আমার কলাম নেম না? হ্যাঁ, কাউন্ট রেসিডেন্ট হচ্ছে তোমার ডিক্লেয়ার করা ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা আউটপুটে তুমি দেখতে চাচ্ছ সেটা হচ্ছে কাউন্ট রেসিডেন্ট। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে? জি। Okay. আর হচ্ছে তুমি তাহলে কল করলে কিভাবে? কল করার সময় করতে হবে নিউ কাস্টমার কাউন্ট, এই ভেরিয়েবলটাকে কল করতে হবে এবং ইনপুটে তুমি দিলা মেক্সিকো, মানে হচ্ছে কিংবা ঢাকা অথবা লন্ডন অথবা তোমার কাছে যে ভ্যালুটা চাচ্ছ তুমি দেখতে সেখানে কয়জন আছে, এবং তুমি আউটপুটে দিলা হচ্ছে, যেহেতু আউটের আগে একটা @ দিতে হয়, এটাকে দিলাম হচ্ছে কাউন্ট রেসিডেন্ট। তাহলে সে কাউন্ট রেসিডেন্টের মধ্যে মেক্সিকোতে যতজন আছে সেটাকে কাউন্ট করে আমাকে দেখাবে। এখন এখান থেকে আর কারো কোয়েশ্চেন আছে কিনা একটু বলো, তারপরে আমরা আরেকটা টপিকসে যাব এবং এটার আরেকটা ডকুমেন্ট আমি তোমাকে দেখাবো। মানে হচ্ছে ল্যাবে পারফর্ম করার জন্য এখানে যে সিনট্যাক্স আছে এই সিনট্যাক্স হুবহু দিলে ল্যাবে কোডটা রান করবে না। এখানে ডেলিমিটার কিছু দিতে হবে, মানে কিছু একটু জিনিস অ্যাড করতে হবে। এটা আছে যেটা সেটা জেনারিক অল ডাটাবেজের জন্য, মানে এটা ওরাকেলের জন্য এই জেনারিক কনসেপ্ট, আমার হচ্ছে মাইএসকিউএল এর জন্য এই জেনারিক কনসেপ্ট। আর স্পেসিফিকলি মাইএসকিউএল এ যদি এই কোডটাকে রান করাতে হয় তাহলে একটা স্পেসিফাইড, মানে কনসেপ্ট সেম থাকবে, শুধু কিছু প্যারামিটার অ্যাড করতে হবে, ওটা আমরা বিএলসি থেকে তোমাকে দেখাচ্ছি। ম্যাম বলেন। ম্যাম আমরা তো জানি যে সিলেক্টের পরে যেটা লেখা হয় ওইটাই আমরা হলো আউটপুট আউটপুট স্ক্রিন দেখে। জি, তো ম্যাম এখানে কি আমার ফাংশনে ওইটা কল করা জরুরি, কারণ আমরা তো সিলেক্টের পরে ওইটা লিখে দিয়েছিলাম। না এটা আমি এক্সাম্পলটা দিয়েছি হচ্ছে তোমাকে ইন এবং আউট দুইটা প্যারামিটার দেখাবো দেখে, তুমি ওখানে ওটাকে লাস্টে কল না করলেও সিলেক্টের পরে যেটাকে লিখবা ওটাকেই সে আউটপুট দেখাবে, মানে ওই ফাংশনকে কল করলেই শুধু ইন প্যারামিটার দিলেই সে অটো ওটাকে দেখাবে। আমি আউট প্যারামিটারের কাজ দেখাবো দেখে হচ্ছে তোমাকে ওখানে আউট প্যারামিটার অ্যাড করেছি। ও তার মানে ওইটা না লিখলেও আসলে ওটা আউটপুট না লিখলেও কাজ করবে, ওটা না লিখলেও কাজ করবে।
একটু দাঁড়াও, ল্যাবের জন্য এটা একটা সুন্দর ডকুমেন্ট আমার প্রিপেয়ার করা আছে। স্টেট প্রসিডিউর ভিডিও পাওয়ার পয়েন্ট ছাড়া ওটা শুধু জেকে দিলেই হবে আমার অলদো, কিন্তু আমি যেহেতু তোমাদের ক্লাস নিচ্ছিলাম দুইটা সেকশনকে দেখাতে যাচ্ছিলাম, ধরো খুঁজে পেলে এখন দেখাচ্ছে, অথবা ক্লাসটা শেষ করে পরে হচ্ছে আমি টেলিগ্রাম থেকেও দেখাতে পারবো। লাস্ট সেমিস্টারে আমি ল্যাবে যেটা করেছিলাম সেই ল্যাবের ডকুমেন্টটা মনে হয় বিএলসিতে আপলোড করেছিলাম। আচ্ছা, তোমাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে আমরা যে পড়েছিলাম, ওই যে ট্রানজ্যাকশন পড়েছিলাম, ট্রানজ্যাকশনটা মনে হয় ফাইনালি থাকছে না। এই জন্য দেখো আমি কুইজের টপিকস কিন্তু চেঞ্জ করে দিয়েছি, দেখেছো? কুইজে কিন্তু ট্রানজ্যাকশন রাখিনি, অলদো আমি ক্লাসে বলেছিলাম যে আমি হয়তো ট্রানজ্যাকশন রাখবো, কুইজে কিন্তু আমি ট্রানজ্যাকশনকে রাখিনি। ফাইনালি সিলেবাসে ট্রানজ্যাকশন থাকছে না, এর জন্য। ডকুমেন্ট আমি একটু পরে প্রোভাইড করতেছি, আমি এখন ট্রিগারটা পড়িয়ে নিই, তারপর ডকুমেন্টটা প্রোভাইড করতেছি। ডকুমেন্ট আপাতত দেখছি না, খুব সম্ভবত আমাকে টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়ে তারপরে দিতে হবে। লাস্ট সেমিস্টারে যখন C1 C2 ল্যাব করিয়েছিলাম তখন আমার মনে আছে কোডটা আমি সামনের পিসিতে করে পরে হচ্ছে একটা ওয়ার্ড ফাইলে পেস্ট করে রাখছিলাম, যে প্রতিবার কাজ করতে গেলে দেখা যায় যে স্টুডেন্টদের ইন্ডিভিজুয়ালি বলতে হয় যেখানে মিলছে না, সো ডকুমেন্টটা দিয়ে দিলে। ডকুমেন্টটা আমি দিয়ে দিব, টেলিগ্রামে তো দিবই, ইয়েতেও দিব, গ্রুপেও দিয়ে দিব ইনশাল্লাহ, ল্যাবে কাজ করার জন্য। আমাদের যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে আর কি, সো J2 এর অনলাইন ক্লাস পরশুদিন ল্যাবে আছে আমাদের, J2 এবং J1। আকিব, তো তোমরা ওই ক্লাসে এই জিনিসটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, গ্রুপেই বললাম যেন, এখানেই বললাম যেন তোমরা কিছু না বলতে পারো আমাকে। ওকে, শুরু করি আমরা ট্রিগারটা হচ্ছে, দেখো একটু আগে আমরা যেটা করলাম হচ্ছে কি একটা স্টোরড প্রসিডিউর তৈরি করলাম, বললাম একটা ইউজার ডিফাইন্ড ফাংশনের মতো তৈরি করলাম, যেটা কোনো একটা স্পেসিফিক প্যারামিটার নিতে পারে, কোনো একটা স্পেসিফিক প্যারামিটারকে আউটপুট দিতে পারে। ট্রিগারটা হচ্ছে একটা স্টোরড প্রসিডিউর, যেটা হচ্ছে নামই বলছি, দেখো ট্রিগার মানে অটো ইনভোক হবে। এটা অটো ইনভোক হবে মানে কি, ধরো আমি যদি তোমাকে ফর এক্সাম্পল তুমি হচ্ছে 8:30টার ক্লাসে 8:30টার দিকে না ঢুকে ধরো 8:32-এ ঢুকেছো, ওকে, এবং আমি তোমাকে বললাম 8:32-এ ঢুকছো কারণ তোমাকে আমি ক্লাসে ঢুকতে দিব না। আমি কিন্তু বাই দ্য ওয়ে এটা করি না, আমি 9টা পর্যন্ত ঢুকতে দিই, তারপর আমি গালাগালি শুরু করি। সো হচ্ছে তোমাকে 8:32-এ বললাম, তুমি 8:32-এ আসছো কারণ তোমাকে ক্লাসে ঢুকতে দিব না, তখন আসলে তোমার কি হবে বলো তো? তখন রাগ হবে অটো, তাই না? তুমি ট্রিগার্ড হয়ে যাবে, তুমি অটোই রাগ করবে, আরে মাত্র 2 মিনিটের জন্য আমাকে ক্লাসে ঢুকতে দিচ্ছে না। হবে না রাগ? হওয়া তো উচিত বাই দ্য ওয়ে। হ্যাঁ, ওটা হবে। তাহলে ট্রিগার হচ্ছে ওরকম একটা অটো জিনিস, মানে তুমি কোনো একটা কাজ করবা, কোনো একটা অ্যাকশন চালাবে, সেই অ্যাকশনের এগেইনস্টে সে অটো ইনভোক হবে, অটো কাজ করবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে একটা স্টোরড প্রসিডিউর ডেটাবেজের মধ্যে, যেটা অটোমেটিক্যালি ইনভোক হয় whenever a special event in the database occurs। মানে ডেটাবেজের কোনো একটা স্পেসিফিক টেবিলে তুমি কোনো একটা স্পেসিফিক কাজ করলা, সেই কাজ অনুযায়ী অটো অন্যান্য জায়গায় সেই কাজটা এই ট্রিগারটা কাজ করবে। সো এটা হচ্ছে স্টোরড প্রসিডিউরের মতো, এটাকে কল করতে হয় না। স্টোরড প্রসিডিউর এবং ট্রিগারের মাঝে রিলেশনশিপটা আমি আগের জন্য ট্রিগারটাকে না পড়ে স্টোরড প্রসিডিউর পড়ালাম এই জন্য যে স্টোরড প্রসিডিউরকে আমাকে কিন্তু কল করতে হইতেছে না, কল লিখে তারপরে হয় ইন প্যারামিটার দিতে হইতেছে, আউট প্যারামিটার দিতে হচ্ছে, অথবা ইন আউট প্যারামিটার ছাড়া কল করতে হচ্ছে। কল তো অ্যাটলিস্ট করতে হচ্ছে, সে তো আর অটো কল হচ্ছে না। ট্রিগারটা অটো কল হবে। অটো কল কিভাবে হবে? তুমি কোনো একটা অ্যাকশনের সাথে তাকে ইনকর্পোরেট করে দিলে, বললে যখন কোনো একটা আমার টেবিল 1-এ যখন ইনসার্ট হবে তখন টেবিল 2-তে তুমি অটো কাউন্ট করবে, অথবা তুমি বললে আমার টেবিল 1-এ যখন ভ্যালু ইনসার্ট হবে তখন টেবিল 1-এর মধ্যে অটো অন্য কোনো কলামে একটা ক্যালকুলেশন হবে। মানে কোনো একটা অ্যাকশনের সাথে তুমি তাকে অ্যাসোসিয়েট করে দিলে, এবং ওই অ্যাকশনটা যখনই তুমি ডেটাবেজে পারফর্ম করবে তখন তুমি ওই স্টোর প্রসিডিউরটাকে মানে ওই ট্রিগারটাকে কল না করলেও সে অটো কাজ করবে। মানে যেমন ধরো তুমি যদি ক্লাসে আসো এবং তোমাকে আমি ক্লাসে ঢুকতে না দিই, তাহলে অটো তোমার যেমন রাগ হয়ে যাবে, ব্যাপারটা ওই রকম যে আমি কাজ করলাম এবং একটা কাজ এক জায়গায় একটা ইনসার্ট করলাম, এই ইনসার্টের সাথে অটো অন্য কোনো টেবিলে কোনো একটা ভ্যালু আপডেট হয়ে যাবে, অথবা তুমি কোনো একটা টেবিল থেকে একটা ভ্যালু ডিলিট করলা, তাহলে অটো হচ্ছে অন্য টেবিল থেকে সেই রিলেটেড যে ভ্যালুটা সেটা হয় ডিলিট হয়ে যাবে, অথবা সেটার কাউন্ট কমে যাবে, অথবা সেটার ভ্যালু কমে যাবে, এরকম কিছু একটা ব্যাপার। So আমরা বলতেছি হচ্ছে মেইন পারপাস ইজ টু ইমপ্লিমেন্ট দ্য কমপ্লেক্স ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস দ্যাট ক্যান নট বি ডান উইথ ক্রিয়েট টেবিল অল্টার টেবিল। মানে প্রত্যেক ক্ষেত্রে ক্রিয়েট টেবিল অল্টার টেবিলের সাথে অ্যাসোসিয়েটিভ ছাড়া, মানে এই দুটা জিনিস ছাড়া অন্যান্য
যে কোনো অপশন ইয়ের সাথে যে কোনো ডিএমএল অপারেশনের সাথে হচ্ছে আমি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। আর হচ্ছে এটা হতে পারে, ফর এক্সাম্পল এটা হতে পারে যখন তুমি একটা রো ইনসার্ট করছো তখন তার এগেইনস্টে তুমি একটা ট্রিগার কল করছো, অথবা হতে পারে কোনো একটা স্পেসিফিক ভ্যালুকে তুমি ডিলিট করছো তখন একটা ট্রিগার ইনভোক হতে পারে। ইনভোক হতে পারে মানে কি, সে ট্রিগার্ড হয়, সে অটো কাজ করতে পারে। এটা জেনারেল সিনট্যাক্সটা দেখি। জেনারেল সিনট্যাক্স হচ্ছে ক্রিয়েট ট্রিগার, তারপরে লিখতে হয় হচ্ছে ট্রিগারের নেম। ট্রিগার ক্রিয়েট করা যায় বিফোর অথবা আফটার, মানে কোনো একটা টাস্ক তুমি করছো সেটার মানে সেটা কাজ করার আগে ট্রিগার কাজ করবে, অথবা কোনো একটা ভ্যালু তুমি ইনসার্ট করছো তারপরে আফটার হবে। এবং কোন মানে কোন অপশনের সাথে, মানে হচ্ছে কোন টাস্কের সাথে সেটা ইনকর্পোরেট হবে, সেটা কি ইনসার্টের সাথে হবে, আপডেটের সাথে হবে, এটা ডিলিটের সাথে হবে। একটু আগে আমি বলেছি ক্রিয়েট অল্টার এগুলোর সাথে হয় না, এটা হতে পারে হচ্ছে যে কোনো ডিএমএল অপারেশনের সাথে। মানে তুমি বললা টেবিল 1-এ একটা ভ্যালু যখন ইনসার্ট করবো তখন টেবিল 2-তে সেটা একটা কাউন্ট বাড়াবো, অথবা টেবিল 1-এ যখন কোনো একটা ভ্যালু আপডেট করাবো তাহলে করেসপন্ডিং ভ্যালুটা যদি টেবিল 3-তে থাকে তাহলে সেখান থেকেও সে আপডেট হবে, সেখান থেকেও তার কোনো একটা ভ্যালু চেঞ্জ হবে। অথবা টেবিল 3-তে কোনো একটা কাজ করলাম, তার এগেইনস্টে টেবিল 3-তে একটা ভ্যালু ডিলিট করলাম। যেমন ধর আমরা চিন্তা করতে পারি লাইব্রেরি ম্যানেজমেন্টের সাথে। লাইব্রেরিতে দুইটা টেবিল থাকতে পারে, একটা থাকতে পারে হচ্ছে তোমার যে বড় টেবিল যেটার মধ্যে থাকবে হচ্ছে কোন বুক কে বড় করেছে, আর একটা থাকবে ধরো হচ্ছে স্টুডেন্ট টেবিল, যেখানে হচ্ছে যে স্টুডেন্টরা আমার কাছে আছে তাদের আইডি গুলো থাকবে। এখন আমি হচ্ছে কাজ করলাম, একটা স্টুডেন্ট সে আমার কোনো একটা বই বড় করলো, ফর এক্সাম্পল, হ্যাঁ, সে কোনো একটা বই বড় করলো। এখন যখনই সে স্টুডেন্ট টেবিলের মধ্যে আমি একটা ভ্যালু ইনসার্ট করলাম, স্টুডেন্ট টেবিলে কোনো ভ্যালু ইনসার্ট করলাম, তার মানে বড় টেবিলে আমার একজন নতুন ক্যান্ডিডেট বাড়লো। অথবা আমি চিন্তা করতে পারি কোনো একটা স্পেসিফিক বই যখন একটা টেবিল থেকে বাদ হয়ে গেল, তার মানে টোটাল যে রিপোজিটরি সেখান থেকে আমাকে অটো একটা বই বাদ দিতে হবে। তোমার কাছে 10টা বই আছে, কোনো একটা বইয়ের 10টা কপি আছে, কোনো একটা স্টুডেন্ট একটা বই নিল, একটা বই বড় করলো, তার মানে বড় লিস্টের যে বই আছে সেই বই থেকে একটা বই কমাইতে হবে ফর শিওর। বুঝতে পারছো? 10টা ছিল, একজন একটা বই নিল, তুমি একটা জায়গায় একটা বই নিল মানে কি, মানে বড় টেবিলে একটা ভ্যালু ইনসার্ট হলো। বই নিল মানে কি, বড় যে টেবিল সেখানে একটা ভ্যালু ইনসার্ট হলো। এবং তুমি ট্রিগারটা এমন তৈরি করতে পারো যে বড় টেবিলে যখনই কোনো বই ইনসার্ট হবে তখন বুক টেবিলে টোটাল রিপোজিটরি থেকে সে একটা কাউন্ট বাদ যাবে। মানে তুমি কাজ করতেছো হচ্ছে বড় টেবিলে, কিন্তু তার এগেইনস্টে বুক টেবিলে একটা ভ্যালু চেঞ্জ হচ্ছে। আমরা একটা রিয়েল এক্সাম্পল দিয়েও এখন দেখবো, সমস্যা নেই, আমি জাস্ট একটা এক্সাম্পল তোমাকে বললাম। সো এখন আমরা লিখবো হচ্ছে বললামই তো, বেসিক্যালি হয় বিফোর অথবা আফটার, কোনো একটা ট্রিগার হতে পারে কোনো একটা টাস্ক করার আগে ট্রিগার্ড হবে, অথবা কোনো একটা টাস্ক করার পরে ট্রিগার্ড হবে। এবং এখানে ক্রিয়েট ট্রিগারের মধ্যে আমরা লিখি হচ্ছে ট্রিগারের নেম, এটা দিয়ে ক্রিয়েট ট্রিগার অথবা ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার দিলে একই কাজ হয়। মানে হচ্ছে যদি ধরো ক্রিয়েট ট্রিগার দেই তার মানে শুধুমাত্র ট্রিগার তৈরি হচ্ছে। যখন আমরা সিনট্যাক্সটা লিখি ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার, তার মানে হচ্ছে তখন এক্সিস্টিং কোনো ট্রিগারকে আমি রিপ্লেস করতে পারি মানে নাম চেঞ্জ করতে পারি, সহজ কথায় রিপ্লেস দিয়ে আমরা করতে পারি ট্রিগারের নাম চেঞ্জ করে দিতে পারি। বিফোর অথবা আফটার মানে হচ্ছে কখন ট্রিগারটা এক্সিকিউটেড হবে সেটা আমরা বলছি বিফোরে, মানে ওই টাস্কের কোনো একটা টাস্ক অ্যাসোসিয়েটিভ, তো বলছি যে ট্রিগারটা টাস্ক অ্যাসোসিয়েটিভ, কোনো একটা স্পেসিফিক টাস্ক পারফর্ম করলে তার এগেইনস্টে অন্য জায়গায় হচ্ছে ট্রিগারটা কাজ করছে, অথবা ওই টেবিলেরই অন্য কলামে ট্রিগারটা কাজ করছে, তাহলে সেটা হতে পারে বিফোর, মানে আগে আমি বেসিক টেবিলে ভ্যালু ইনসার্ট করব তারপরে ট্রিগার্ড টেবিলে সে কাজ করবে। অথবা হতে পারে হচ্ছে আফটার, যে আগে বেসিক টেবিলের কাজ হবে তারপরে হচ্ছে ট্রিগারটা ইনভোক হবে। তারপর আছে হচ্ছে ইনসার্ট আপডেট ডিলিট, মানে এখানে আমরা বলবো কোন টাস্কটার সাথে অ্যাসোসিয়েটিভ হবে, মানে ইনসার্ট করলে কি ট্রিগার অ্যাক্টিভেটেড হবে, নাকি আপডেট করলে ট্রিগার অ্যাক্টিভেটেড হবে, নাকি ডিলিট কমান্ড চালালে পরে ট্রিগার অ্যাক্টিভেটেড হবে। তারপর অন দিয়ে বলবো হচ্ছে কোন টেবিলে, মানে কোন টেবিলে এই ট্রিগারটা কাজ করবে। আর হচ্ছে ফর ইচ রো দিয়ে আমি বলতেছি প্রতিটা রো এর জন্য আসলে ট্রিগারটা কাজ করবে, ট্রিগার কাজ করে রো লেভেলে। আর তারপর ট্রিগার বডির মধ্যে লিখবো কোন কোয়েরিটা আসলে ট্রিগারটাকে অ্যাক্টিভেটেড করবে, কোন কোয়েরিটা ট্রিগারটাতে অ্যাক্টিভেটেড করবে। তো চলো এখন একটা এক্সাম্পল দিয়ে দেখি। আগে একটু খেয়াল করো, একটা টেবিল আছে, টেবিলটা আছে হচ্ছে একটা স্টুডেন্ট টেবিল, যেখানে কলাম আছে হয়ে গেল, যেখানে কলাম আছে আইডি যেটা ইন্টিজার টাইপ, একটা নাম আছে ভ্যারিয়েবল ক্যারেক্টার, সাবজেক্ট 1 সে ইন্টিজার ভ্যালু রাখবে, সাবজেক্ট 2 সে ইন্টিজার ভ্যালু রাখবে, সাবজেক্ট 3 সে ইন্টিজার ভ্যালু রাখবে, টোটাল একটা কলাম সেও একটা ইন্টিজার ভ্যালু রাখবে, এবং পার্সেন্টেজ একটা কলাম সেও হচ্ছে
ইন্টিজার ভ্যালু রাখবে। তাহলে আমার কাছে কলাম আছে, স্টুডেন্টের আইডি আছে, তার নাম আছে, তার 3টা সাবজেক্টের মার্কস আছে, তার টোটাল মার্কস এবং তার পার্সেন্টেজ। ওকে, এই ভ্যালুটা আমার, এই টেবিলটা আমার কাছে আছে। এখন ট্রিগারটা দেখি এখানে, হেয়ার অ্যাজ ট্রিগার, ট্রিগার কোয়েরিটা কোথায় দেখি? দেখো এখানে ট্রিগারটা কি করলাম, ক্রিয়েট ট্রিগার স্টুডেন্ট মার্কস, মানে স্টার্ট মার্কস দিচ্ছি, এই নামে একটা ট্রিগার তৈরি করলাম। বিফোর ইনসার্ট, মানে ইনসার্টের আগে, কোন টেবিলে? স্টুডেন্ট টেবিলে। তার মানে স্টুডেন্ট টেবিলে ইনসার্ট করার আগে এই ট্রিগারটা অ্যাক্টিভেটেড হবে প্রত্যেকটা রো এর জন্য, যেখানে সে কি কাজ করবে, করবে স্টুডেন্ট ডট টোটাল, মানে টোটাল যে কলাম, টোটাল কলাম ছিল নিচে, মনে আছে? টোটাল আর পার্সেন্টেজ দুটো কলাম ছিল নিচে, সাবজেক্ট 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3 নিচে ছিল। সো টোটাল যে কলাম, সেই টোটাল কলামের মধ্যে সে রাখবে স্টুডেন্টের সাবজেক্ট 1 এর ভ্যালু যোগ স্টুডেন্টের সাবজেক্ট 2 এর ভ্যালু যোগ স্টুডেন্টের সাবজেক্ট 3 এর ভ্যালু। তাহলে টোটাল কলামের মধ্যে কি রাখতেছে? সাবজেক্ট 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3 এর ভ্যালু, এবং পার্সেন্টেজের মধ্যে রাখতেছে হচ্ছে স্টুডেন্ট যে টোটাল যে মার্কস পাচ্ছে সেটাকে সাথে 60 মানে ইনটু 6 ডিভাইডেড বাই 100, মানে হচ্ছে পার্সেন্ট 60 এর মধ্যে এত পেয়েছে, তাহলে টোটালি হচ্ছে 100 এর মধ্যে কত পেয়েছে। খেয়াল করো, আগের টেবিলটা আবার একটু দেখাই। এখানে কি আছে? স্টুডেন্টের আইডি আছে, স্টুডেন্টের নাম আছে, এখানে আছে সাবজেক্ট 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3। আমরা একটা ট্রিগার তৈরি করছি, যে ট্রিগারটা কাজ করবে বিফোর, মানে যখন তুমি এই সাবজেক্ট 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3 এখানে কোনো ইনসার্ট অপারেশন চালাবা, বিফোর ইনসার্ট বলেছে। সো তুমি যখন এই টেবিলটার মধ্যে কোনো ভ্যালু ইনসার্ট করতে যাবা, সাবজেক্ট 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3 এর ভ্যালু দিবা, তার এগেইনস্টে সে অটো ট্রিগার করবে কি, টোটাল ভ্যালুটা মানে ক্যালকুলেট করবে, যেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে না। ইনসার্ট কোয়েরি করার সময় হচ্ছে ট্রিগারটা কালেক্ট করে নিবে, এবং সেখান থেকে তার মার্কস এর পার্সেন্টেজ সেটাকেও সে অটো কালেক্ট করে নিবে। তাহলে কি কাজ হচ্ছে দেখো, আবার খেয়াল করি। ক্রিয়েট ট্রিগার স্টুডেন্ট মার্কস, এই আসিফ তৌফিক কে? আমাদের কোন সেকশনের? আসিফ তৌফিক আমাদের কোন সেকশনের? বারবার ডিনাই করছি, বারবার রিকোয়েস্ট দিচ্ছি, তোমাদের কোন সেকশনের? কেউ চিনে না, তাহলে ডিনাই করি আবার। ওকে, ক্রিয়েট ট্রিগার স্টুডেন্ট মার্কস বিফোর ইনসার্ট, ইনসার্টের আগে কাজ করবে স্টুডেন্ট টেবিলে কি কাজ করবে, টোটাল ইজ ইকুয়াল টু করবে টোটাল কলামের মধ্যে সে ভ্যালুটাকে রাখবে সাবজেক্ট 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3, এবং স্টুডেন্ট পার্সেন্টেজের মধ্যে রাখবে হচ্ছে সেই নাম্বারের পার্সেন্টেজ। তাহলে এই ট্রিগারটা ইনভোক কখন হবে? যখন তুমি স্টুডেন্ট টেবিলে কোনো ইনসার্ট কোয়েরি চালাবে, তখন এই ট্রিগার অটো ইনভোক হবে। মানে স্টুডেন্ট টেবিলে যদি তুমি ইনসার্ট ইনটু ভ্যালুস দাও, তুমি যদি স্টুডেন্ট টেবিলে দাও ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুস দিয়ে কোনো একটা ভ্যালু দাও, তাহলে এই ভ্যালু দিয়ে যে 3টা ভ্যালু তুমি যখন এই 3টার মধ্যে ইনসার্ট করে দিচ্ছ স্টুডেন্ট টেবিলে, তখনই সে অটো টোটাল এবং পার্সেন্টেজ এই দুটাকে ক্যালকুলেট করে ফেলবে। দেখো কিভাবে কাজ করছে। ইনসার্ট ইনটু স্টুডেন্ট দিয়ে তুমি ভ্যালুস দিলা, যে দুইটা প্যারামিটারের জন্য তুমি ট্রিগার ডিক্লেয়ার করছো ওদেরকে তুমি মানে ফাঁকা ফিল্ড রাখবা, ওদের কোনো ভ্যালু তুমি ইনসার্ট করবে না, কারণ ওদের ভ্যালুটা ওই ক্যালকুলেট করবে। কি ক্যালকুলেট করবে? 0 ABCDE, 0 দিচ্ছি কারণ এখানে অটো ইনক্রিমেন্ট দিয়ে দিচ্ছি, সে হচ্ছে সে অটো ইনক্রিমেন্টেড ভ্যালু ধরবে, ওটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যখন তুমি ভ্যালু দিলা 20 20 20, তাহলে সে টোটাল কলামে কি করবে? 20 20 20, তিনটাকে সে যোগ করবে, কারণ তুমি ট্রিগার ডিক্লেয়ার করেছে হচ্ছে স্টুডেন্ট টোটালের মধ্যে সাবজেক্ট 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3 ভ্যালু, এবং পার্সেন্টেজের বলতে বলেছে হচ্ছে 60 দিয়ে এটাকে গুণ দিয়ে 10 দিয়ে ভাগ দিবা। তার মানে এখানে সে পেয়েছে হচ্ছে 20 20 20 60, সে হিসাব করেছে 60 গুণ 60 3600 ডিভাইডেড বাই 100, মানে 36% মার্কস সে পেয়েছে। বুঝতে পারছো? পেরেছো কিনা বুঝতে এটা, যে ট্রিগারটা কি কাজ করেছে? স্টুডেন্ট টেবিলে একটা ইনসার্ট করেছো, সেই একটা ইনসার্টের এগেইনস্টে সে টোটাল এবং পার্সেন্টেজ হিসেব করেছে, যেখানে পার্সেন্টেজ এবং টোটালের ভ্যালু তুমি দাওনি। তো এরকম করে স্টুডেন্ট টেবিলে যতগুলো ইনসার্টের কাজ করবে প্রত্যেকটার জন্য টোটাল এবং পার্সেন্টেজ সে অটো ক্যালকুলেট করবে। এটাকে আমরা বলছি ট্রিগার। মানে কোনো একটা টেবিলে কোনো একটা অ্যাকশন পারফর্ম হয়েছে, মানে ইনসার্ট হয়েছে স্টুডেন্ট টেবিলে, তার এগেইনস্টে স্টুডেন্ট টেবিলে এসে অন্য দুই কলামে যেটা ভ্যালু চেঞ্জ করেছে। এটা একাধিক টেবিলের মধ্যেও হতে পারে। ওই যে একটু আগে যেমন আমি বললাম যে হচ্ছে আমি যখন টোটাল বুকের একটা টেবিল আছে এবং বড় একটা বুক আছে টেবিল আছে, বড় বুকে যখন কোনো একটা বই অ্যাড হবে, তার মানে তার এগেইনস্টে আমি যে টোটাল নাম্বার অফ বুকস যেখানে ছিল যে টেবিলে, সেখান থেকে একটা ভ্যালু মাইনাস হবে।
মানে ধরো প্রথমে ছিল টোটাল নাম্বার অফ বুকস 10 ছিল, তো 10টা থেকে বড়তে যদি একটা যায় তাহলে হচ্ছে টোটাল নাম্বারের মধ্যে 10 থেকে 100 মাইনাস করবে। এটাও অটো ট্রিগারে কাজ করা পসিবল। বুঝতে পারছো? মিস বিষয়টা কি অনেকটা এরকম টাইপের যে মানে ক্যালকুলেট হয়েই দেন টেবিলে আপডেট হবে বিষয়টা? এখন হ্যাঁ, ক্যালকুলেট হয়ে টেবিল আপডেট হবে ব্যাপারটা। আলটিমেটলি বিফোর হোক অথবা ইনসার্ট হোক, আমি কিন্তু আগে দেখতে পারবো না। আমি যখন ওই কাজটা ইনভোক করব, ইনসার্টের কাজ করে, আমরা বলতেছি হচ্ছে বিফোর কিংবা আফটার। আচ্ছা, বিফোর আফটার কি এক্সাম্পল এখানে আলাদা করে আসতে আমাকে একটু দেখতে দাও না। আলাদা এক্সাম্পল থাকলে তো আমাকে বলতে হচ্ছে না। ইনসার্ট ইনটু, এই যে এখানে দেখি, চলো আবার আছে, দেখো এক্সাম্পলটা একটু দেখি। বিফোর কিংবা আফটার বলতে বলতেছি হচ্ছে তুমি যে যখন তুমি বলছো ট্রিগার বডিতে, এইটা এক্সাম্পল দিয়ে বলি। যখন তুমি বলতেছো আফটার ইনসার্ট, তার মানে হচ্ছে আগে বুক ইস্যু টেবিলে একটা ভ্যালু ইনসার্ট হবে, তারপরে হচ্ছে বুক কপিজ ডিডাক্ট টেবিলে এটার ইম্প্যাক্টটা পড়বে। মানে সরি, বুক কপিজ ডিডাক্ট যেই তুমি ট্রিগারটা কাজ করছো সে হচ্ছে ইনসার্টের পরে কাজ করবে। এখানে যদি আমি লিখতাম বিফোর ইনসার্ট, তার মানে হচ্ছে ইনসার্ট এই টেবিলে ইনসার্ট হওয়ার আগেই ওখানে আপডেট হবে। মানে বিফোর আর আফটার দিয়ে আমরা বলতেছি তুমি যেই টাস্কটার সাথে এটা অ্যাসোসিয়েটিভ করতেছো, বিফোর মানে হচ্ছে ওই টাস্কটা হওয়ার আগেই তুমি যেখানে আপডেট করার কথা বলতেছো সেখানে আপডেট হয়ে যাবে। আর আফটার মানে হচ্ছে তোমার যেই টাস্কটা দিয়ে তুমি অ্যাসোসিয়েট করছো সেটা ক্রিয়েট বলছে, সেটা ইনসার্ট হতে পারে, সেটা আপডেট হতে পারে, সেটা ডিলিট হতে পারে। এই আপডেটটা আগে কাজ করবে, তারপরে হচ্ছে ট্রিগারটা কাজ করবে। বিফোর এবং আফটার দিয়ে আমি এটাকে বুঝাচ্ছি। বুঝতে পেরেছো? এখানে যেমন ধরো এখানে বলেছে কি ক্রিয়েট ট্রিগার বুক কপিজ ডিডাক্ট। একটা ট্রিগার তুমি ডিক্লেয়ার করলা যার নাম দিলে হচ্ছে বুক কপিজ ডিডাক্ট। সে কি কাজ করবে? আফটার ইনসার্ট অন বুক ইস্যু, মানে বুক ইস্যু টেবিলে ইনসার্শনের পরে সে কি কাজ করবে? করবে হচ্ছে কপিজ থেকে একটা করে কপি বাদ দিবে, যেখানে বুকের আইডি হচ্ছে তুমি বুক ইস্যু ডট বিআইডি, মানে হচ্ছে যেখানে বুক ইস্যুর নাম্বার তুমি এই টেবিলে যে ভ্যালু ইনসার্ট করবা সেটার উপর ডিপেন্ড করবে। এখানে কি করছি খেয়াল করো, প্রত্যেক ক্ষেত্রে কপিজের ভ্যালু এক করে কমাচ্ছি। তো এখানে টেবিল আছে আমার, আগে এটা দেখি, বুক, এটা হচ্ছে বুক ডেট টেবিল, সেখানে আছে বুকের আইডি আছে, সেই বুকের টাইটেল আছে এবং সেই বুকটা কয়টা আছে সেটা আছে, এবং তারপরে তুমি রাখতেছো হচ্ছে বুক ইস্যু টেবিল। তুমি বলেছো বুক ইস্যু টেবিলে একটা ভ্যালু ইনসার্ট হওয়ার পরে, আফটার বুক ইস্যু টেবিলে একটা ভ্যালু ইনসার্ট হওয়ার পরে তোমার বুক ডেট টেবিল থেকে একটা করে ভ্যালু কমবে। মানে তুমি যখন বুক ইস্যু টেবিলে ধরো হচ্ছে একটা সি প্লাস প্লাস অ্যাড করলা, তার মানে কারেসপন্ডিং টোটাল সি প্লাস প্লাস থেকে সে একটা ডিডাক্ট করবে, একটা মাইনাস করবে। তার মানে এই টেবিলে ইনসার্ট করার পরে এটার ভ্যালু হবে হচ্ছে 4। আর তুমি যদি বলতা আগে, তাহলে এখানটা এই টেবিলটা বুক ডেট আগে আপডেট হতো, তারপরে হচ্ছে তুমি বুক ইস্যু টেবিলে ভ্যালু ইনসার্ট হতো। বুঝতে পারছো কথা? আগে মানে হচ্ছে আগে ট্রিগারটা কাজ করবে, তারপরে তোমার কোয়েরি কাজ করবে, আর পরে মানে হচ্ছে আগে কোয়েরি কাজ করবে, তারপরে হচ্ছে ট্রিগারের অ্যাকশনটা দেখা যাবে। এখানে কি বলছে? above trigger will activated whenever an insertion operation performed in book issue। যে বললাম নিচের টেবিলটার মধ্যে যখন কোনো ইনসার্শন হবে তখন হচ্ছে ট্রিগারটা হবে। ইট উইল আপডেট দ্য বুক ডেট স্কিমা সেটিং কপিজ ডিক্রিমেন্টেড ওয়ান অফ কারেন্ট বুক আইডি। মানে হচ্ছে এই যে কপিজ কলামে সে একটা কলাম কমাবে। কাকে কমাবে? ধরো হচ্ছে তুমি এখানে ইনপুট দিলা হচ্ছে 2, বিআইডির মধ্যে এই টেবিল তুমি ইনসার্ট দিলা, ইনসার্ট ইনটু বুক ইস্যু, তার মধ্যে তুমি দিলা হচ্ছে গিয়ে বুক আইডি হচ্ছে ধরো হচ্ছে 1 দিলা, এবং হচ্ছে স্টুডেন্ট আইডি দিলা ধরো 2 নাম্বার স্টুডেন্ট যে সে নিয়েছে, এবং বুকের একটা টাইটেল দিলা হচ্ছে জাভা। তার মানে এই টেবিলে যখন ভ্যালু ইনসার্ট হবে বুক ইস্যু, তারপরে সে বুক ডেট টেবিলে গিয়ে বুক কপিজে একটা ডিক্রিমেন্ট করবে, কোনটার? যার বিআইডি ইজ ইকুয়াল টু হচ্ছে এই বুক ইস্যু টেবিলের বিআইডি। এই যে যেখানে হোয়ার বিআইডি ইজ ইকুয়াল টু বুক ইস্যু টেবিলের বিআইডি। বুঝতে পেরেছো তোমরা? হাতে কলমে দেখানো গেলে ফিজিক্যাল ক্লাসে এটা আরেকটু সুন্দর হয়। সুন্দর হয় বলতে আমার কাছে মনে হয় যেন ইফেক্টিভলি বোঝানো যায়। অনলাইনে তো লেখা যায় না, সো একটু বোঝানো আমার কাছে ডিফিকাল্ট লাগে। এক কথা অনেকবার বলতে হয়, তারপরে তোমাদের কোনো সাউন্ড যেহেতু থাকে না, কাজে বুঝেছো কি বুঝো না তাও আমি বুঝতে পারি না।
যেমন ধরো পুরা ক্লাসের মধ্যে মনে হয় একজন দুজনে কথা বলছো, বাদ বাকি লোকজন আসো, ঘুমাইছো, না কোথায় আসো, আই ডোন্ট নো। ওকে, সো আমাদের এটা আজকের ক্লাসটা এখন শেষ হয়ে গেল। আজকের ক্লাসে আমরা দেখলাম দুটো টপিকস, একটা হচ্ছে স্টোর প্রসিডিউর এবং একটা দেখলাম হচ্ছে ট্রিগার। স্টোর প্রসিডিউর এবং ট্রিগার দুটারই কম্পাইলেবল ইয়েটা যেটা কোড যেটা সেটা আমি তোমাদেরকে আজকে ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই প্রোভাইড করে দিব টেলিগ্রাম গ্রুপে। আর তার পাশাপাশি হচ্ছে ইয়েটাও থাকবে, বিএলসিতে এই উইকের নিচে থাকবে। যদিও ওটা হচ্ছে শুধুমাত্র আমার স্পেসিফিকলি এর জন্যই কাজে লাগবে, কারণ কে ওই কাজটা আমি করাবো হাতে কলমে। বাদ বাকিদের হয়তো ল্যাবের টিচাররা করাবে, আর যদি বাদ বাকিদের ল্যাবের টিচাররা না করানোর আগেই তোমার অ্যাটেনশন লাগে যে হ্যাঁ আমি একটু করে দেখতে চাই, সেক্ষেত্রে তুমি বিএলসি থেকে ওই লেকচারটা মানে ওই ওয়ার্ড ফাইলটা নিয়ে তুমি কাজ করতে পারবা। ওয়ার্ড ফাইলটা আমি দিয়ে দিচ্ছি একটু পরে। এখন আমি ক্লাসের অ্যাটেন্ডেন্সটা নিব, 3টা সেকশনের অ্যাটেন্ডেন্স নিব। সো হচ্ছে একটু ধৈর্য ধরে সবাইকে অপেক্ষা করতে হবে। আর হচ্ছে আমরা যে ক্লাস যে রেকর্ড করতেছি সে রেকর্ডটা অফ করতে পারি, কারণ অ্যাটেন্ডেন্স নেওয়াটা আসলে রেকর্ড করার কিছুই নাই।